দিয়ে ট্রিট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে, ক্লিনিক্যাল ফিচার্স দরকার নাই। এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো ট্রান্সপ্ল্যান্ট। তো ইউরোলজি বা জেনেটিক যখন আসছে, তো তখন খুব সচরাচর তার সাথে যে টপিকটা চলে আসে সেটা হলো ট্রান্সপ্ল্যান্ট। আপনারা যখন বেইলার চ্যাপ্টারটা খেয়াল করছেন, তারা দেখছেন যে আমরা যখন জেনেটিক জিনিসটা শেষ করছি, তারপর পরে গাইনোকোলজির কিছু টপিক আছে, সেটা আমাদের সার্জনদের একেবারে দরকার নেই, সেখানে কোনো কোশ্চেন আসার কোনো হিস্ট্রি নেই। এরপর আসে ট্রান্সপ্ল্যান্ট। সো ট্রান্সপ্ল্যান্ট ইটসেলফ ইজ এন ইম্পর্টেন্ট টপিক, এটা ডিনাই করার কোনো সুযোগ নাই। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা হলেন এন্ট্রান্স এর স্টুডেন্ট, আপনাদের কাছে ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে আসলে স্যাররা কিছু এক্সপেক্ট করে না, এটা হলো ফার্স্ট থিং। তারপরে ট্রান্সপ্ল্যান্ট আপনার লাগবে না। তো ট্রান্সপ্ল্যান্ট বেসিক্যালি আপনার যে জিনিসটা লাগবে দ্যাট ইজ অনলি ইমিউনোলজি। আমাদের প্রিভিয়াস হিস্ট্রি যেটা বলে যে আমরা তো যেহেতু অনেকদিন ধরে সার্জারি মেন্টর হিসেবে আছি, আমাদের অনেকদিন এক্সপিরিয়েন্স, তো ইমিউনোলজির ক্ষেত্রে ইমিউনোলজি থেকে আপনার যতটুকু পড়ছেন দ্যাট ইজ এনাফ টু কাভার ইউর ট্রান্সপ্ল্যান্ট। এখন আপনারা হয়তো খেয়াল করছেন যে আমাদের আগের এডিশনে, এই লেভেল আগের এডিশনে গুলো ছিল, এই টপিক গুলোর একেবারে টোটালি চেঞ্জ হয়ে আমাদের নতুন এই এডিশনে আসছে। আগে জাস্ট ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আমাদের হয়তো একটা চ্যাপ্টার ছিল, কিন্তু এবার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আমাদের অনেকগুলো চ্যাপ্টার। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাদের ট্রান্সপ্ল্যান্ট নিয়ে তেমন কিছু পড়ানোর দরকার নেই। আপনারা যদি মনে করেন যে ভাই ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে আমি পড়তে চাই, দেন at first you will have to go through the immunology. ইমিউনোলজিতে আপনি যতটুকু পড়ছেন সেখানে আপনার, আচ্ছা ইমিউনোলজিতে আপনি কি কি ট্রান্সপ্ল্যান্টে কভার করবেন? ফার্স্ট থিং হলো আপনার যে আমাদের ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয়, আমাদের HLA জিন যেগুলো, সেগুলো আপনাকে জানতে হবে। তারপর আমাদের স্পেশালি ইমিউনো কম্প্রোমাইজ বা ইমিউনো সাপ্রেসিভ যে থেরাপির যে ড্রাগগুলো ইউজ করা হয় সেগুলো আপনাকে জানতে হবে। এবং লাস্টলি আপনাকে গ্রাফ রিজেকশন সম্পর্কে জানতে হবে। তো হয়তো আপনি এবার যে 28 এডিশনের যে বইটা আছে, এই বইটা আপনার খেয়াল করে দেখেন যে গ্রাফ রিজেকশন সম্পর্কে কিন্তু আগের মতো অতটা গোছানো নাই। অ্যাকিউট, হাইপার অ্যাকিউট, ক্রনিক গ্রাফ রিজেকশন এগুলো নাই। তবে এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, এটা আমাদের আমাদের সাজেশন, যে যেটা হলো যে আপনারা যারা এই জুলাইতে পরীক্ষা দিবেন, আপনারা মনে করবেন যে নতুন এডিশনের বইটা কিন্তু এখনো স্যারদের হাতে ওইভাবে পৌঁছায় নাই, বা স্যাররা কিন্তু বইটা যেহেতু অনেক বেশি চেঞ্জ আসছে, তারা কিন্তু অতটা কমফোর্ট না বা নতুন বই থেকে কোশ্চেন করতে। তো আমার কথা হলো যে যেহেতু ট্রান্সপ্ল্যান্টটা আমাদের পড়তেই হবে, যেখান থেকে পড়তে একেবারে খুবই লিমিটেড, যেন 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি পড়া হয়ে যায়, এবং সেই টপিক গুলো আপনাকে পড়তে হবে ইমিউনোলজি থেকে। এছাড়াও বেইলাবে কি কি আপনাকে পড়তে হবে আমরা একটু আসি। ফার্স্টে আমরা যদি চলে আসি কিডনি ট্রান্সপ্লান্ট এন্ড প্রিসার্ভ ট্রান্সপ্লান্ট। তো ফার্স্টে আমরা এখানে একটু দেখেন লিখে আছে অর্গান ডোনেশন। তো নতুন করে আপনারা হয়তো দেখছেন বিএস এর মধ্যে, হয়তো কিছুদিন আগে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে একটা পেশেন্ট অর্গান ডোনেট করছে, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছিল, সেটা হলো ব্রেন স্টেম ডেথ। তো এখানে একটু আপনি একটু আইডিয়া নিয়ে নিতে পারেন ব্রেন স্টেম ডেথ অকার্স তার মানে ব্রেন ড্যামেজ বা যে কন্ডিশন আছে ব্রেন স্টেম ডেথ, আপনাকে এনশিওর করতে হলে আপনাকে ট্রান্সপ্লান্ট করার আগে যদি আপনি পেশেন্টকে ব্রেন স্টেম ডেথে একটা পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করতে চান, ডোনার হিসেবে ঠিক করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেটা কনফার্ম করতে হবে সিটি স্ক্যান দিয়ে। জাস্ট নাইস টু নো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ওকে, ক্লিনিক্যাল টেস্টিং ফর দ্য ব্রেন স্টেম, এটা আপনি একটু দেখে নিতে পারেন, 6টা পয়েন্ট আছে ব্রেন স্টেম টেস্ট আপনি কিভাবে করবেন, জাস্ট নাইস টু নো। এবার আসেন ইভ্যালুয়েশন অফ দ্য ডিজিজ ডোনার। সো একটা ডোনারের ক্রাইটেরিয়া কেমন হতে পারে এটা একটু লিখে দেওয়া আছে। The absolute contraindication or organ donation includes দেখেন systemic sepsis and transmissible infection, malignancy within last 5 years. তার মানে হলো যে সিস্টেমিক সেপসিক থাকা যাবে না, ইনফেক্টিভ থাকা যাবে না, ট্রান্সমিশন হতে পারে, আর ম্যালিগনেন্সি 5 ইয়ার্স এর মধ্যে কোনো ম্যালিগনেন্ট হিস্ট্রি থাকা যাবে না। ঠিক আছে, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, এক্সেপশন অফ টিউমার্স দ্যাট ডু নট মেটাস্টেসিস, মানে প্রাইমারি ব্রেন টিউমার বা প্রাইমারি ডিজিজ যদি হয় সেটা ভিন্ন হিসাব, এখানে একটু দেখে নিতে পারেন। এবার আমরা একটু লাইভ ডোনেশন এগুলো দরকার নাই, অর্গান প্রিজার্ভেশন।
ওকে, সো আপনি যখন একটা ট্রান্সপ্লান্ট করবেন, ট্রান্সপ্লান্টের জন্য যখন আপনি অর্গানটা রিমুভ করবেন তখন সেটা কিছুক্ষণ আপনাকে প্রিজার্ভ করতে হয়। তো এখানে অনেকগুলো টার্মিনোলজি আছে, ওয়ার্ম ইসকেমিক, কোল্ড ইসকেমিক টাইম, এগুলো আসলে আমাদের একদমই দরকার না। আমি আপনাদের সবসময় বলি যে বি স্মার্ট, আপনাকে পাস করতে হবে। আপনি কিন্তু এখন ট্রান্সপ্লান্ট আপনাকে বলবে না তুমি এখন কিডনি ট্রান্সপ্লান্ট, আপনাকে জাস্ট একটা বেসিক ধারণা এবং ট্রান্সপ্লান্ট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখলে আপনার চলবে, ঠিক আছে? সো দেখেন কিছু প্রিজার্ভেশন হিসেবে কি ইউজ করা হয়। দেখেন, cold storage is the traditional method of organ preservation, but more recently there have been developed preservation by machine perfusion. ঠিক আছে, একটা কিছু সাবস্টেন্স ইউজ করা হয় কোল্ড স্ট্যাটিক কোল্ড স্টোরেজ, কি করা হয় ইউজ করা হয় সেটা দেখেন, হাইপোথার্মিক সাপ্রেশন মেটাবলিজম টু মেইনটেইন দ্য অর্গান ভ্যালু। এখানে কিছু লেখা আছে যে একটা কোল্ড স্টোরেজ বা যেই সাবস্টেন্স আপনি ইউজ করা হয় তারা কিভাবে কাজ করে। একটা পেশেন্টকে যখন আপনি কোল্ড স্টোর করবেন বা অর্গান ট্রান্সপ্লান্টের সময় স্টোর করবেন তখন তারা কিভাবে কাজ করে এখানে একটু দেখে নিতে পারেন। দ্য প্রসেস হ্যাজ 3 ইফেক্টস। দেখেন, একটা হলো ফ্লাশ করা হবে, যে অর্গানটাকে ট্রান্সপ্লান্ট করবে তার ভিতরে ফ্লাশ করা হবে। দেখেন, ইট ফ্লাশেস ব্লাড আউট অফ দ্য মাইক্রো ভাস্কুলার সার্কুলেশন টু প্রিভেন্ট থ্রম্বোসিস। সো যখন আপনি একটা অর্গান নিয়ে নেবেন তখন যখন আপনি তাকে ফ্লাশ করে তার ভিতর থেকে ভেসেল থেকে সব ব্লাড নিয়ে আসবেন, সেটা থ্রম্বোসিস প্রিভেন্ট করবে, ঠিক আছে? তারপরে এবং সে ইট কুলস দ্য অর্গান টু এ টেম্পারেচার লেস দেন 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 5 ডিগ্রি নিচে সে টেম্পারেচারটা কমায় নিয়ে আসবে যেন তার মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো সব বা অক্সিজেন রিকোয়ারমেন্ট যেন তার কমে যায়, ঠিক আছে? ইট রেসেস নরমাল এক্সট্রাসেলুলার ফ্লুইড উইথ প্রিজার্ভেশন ফ্লুইড। তারপরে এর ভিতরে যে ফ্লুইড গুলো, ফ্লুইডের ব্যালেন্স আসে ঠিক করে রাখে। কোলেস্টেরল, এই 3টা ক্রাইটেরিয়া। জাস্ট নাইস টু নো, পরীক্ষা আসার চান্স একেবারেই ক্ষীণ, আপনি জাস্ট একটু জেনে নিতে পারেন। এখানে কিছু লেখা আছে যে এর কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে। মেইন 3টা কম্পোনেন্ট থাকে, একটা হলো পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন, তারপর দেখেন ইম্পারমেবল ম্যানিটল ইউজ করা হয়, ম্যানিটল ইউজ করা, আর একটা বাফার সিস্টেম হিসেবে বাইকার্বনেট বা ফসফেট বাফার ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এবং এটাকে ইউনিভার্সাল উইসকনসিন সলিউশন বলা হয়। এবং এটাকে স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে ইউজ করা হয়। জাস্ট কোল্ড স্টোর সম্পর্কে আপনি জাস্ট এতটুকু ধারণা রাখলে আমার কাছে মনে হয় মধ্যে। ওকে, এবার আমরা একটু আসি ট্রান্সপ্লান্টের জন্য রিজেকশনের ক্ষেত্রে। এভিও ব্লাড গ্রুপের জন্য আপনারা হয়তো জানেন যে কে ইউনিভার্সাল বক্সে একটু দেখে নিতে পারেন। আমি বলছি এগুলো সব আপনারা ইমোলজি পড়ে ফেলছেন। কোন কোন ব্লাড গ্রুপ কে ইউনিভার্সাল ডোনার হিসেবে কাজ করতে পারে, কে ইউনিভার্সাল রিসিভার হিসেবে কাজ করতে পারে, এটা একটু দেখে নিতে পারেন। এবার HLA ম্যাচিং আপনারা জানেন, HLA এর টাইপ গুলো জানেন। HLA ক্লাস 1, ক্লাস 2, তারপরে ক্লাস 1 এর আন্ডারে কি কি আসছে, ক্লাস 1 এর A B C আসছে, 2 এর আন্ডারে DR DP এন্ড DQ আসছে, ঠিক আছে? আচ্ছা, 1টা কোন কোন সেলের ভিতরে থাকে সেটা আপনি একটু দেখে নিতে পারেন যে অল নিউক্লিয়েটেড যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে 1টা থাকে HLA ক্লাস 1 আর 2টা থাকে অনলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেমন ডেনড্রাইটিক সেল অথবা বি লিম্ফোসাইট। এই জিনিসগুলো আপনি একটু দেখেন, এগুলো আমরা ইমিউনোলজি পড়ে ফেলছি। ওকে, the immune response to an transplanted organ কি বলছে? The main immune cells involved in the transplant immunology antigen presenting cell, T lymphocyte, B lymphocyte, ঠিক আছে? ওকে, এবার আমরা একটু আসি হাইপার অ্যালার্জি রিজেকশন অথবা ট্রান্সপ্লান্ট রিজেকশন। তো আমার রিকোয়েস্ট হবে যে ট্রান্সপ্লান্ট রিজেকশন ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং এটা আপনাকে মনে রাখতে হবে। হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, ক্রনিক, এই যে রিজেকশন গুলো আছে, এই রিজেকশনের ফিজিওলজি বা প্যাথোফিজিওলজি এবং তাদের ডিউরেশন গুলো আমাদের নতুন বইতে কিন্তু একেবারে উইথড্র করে ফেলছে। বাট এটা স্যারদের ভেরি ফেভারিট। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা এটা 27 নম্বর এডিশন থেকে অথবা আপনার ইমিউনোলজি যে বইটা পড়ানো হয়েছে সেখানে দেওয়া আছে, সেখান থেকে একটু পড়ে ফেলবেন। এটা কিন্তু আসে, যদি ট্রান্সপ্লান্ট নিয়ে কোশ্চেন আসে ইউজুয়ালি এই জায়গা থেকে কোশ্চেনটা আসে, ঠিক আছে? ওকে, এবার আসেন ট্রান্সপ্লান্টের সাথে আরেকটা ইম্পর্টেন্ট টপিক চলে আসে, ইমিউনোসাপ্রেশন। তো এই ড্রাগগুলো ইউজুয়ালি ইমিউনোসাপ্রেসিভ যে ড্রাগগুলো, এখান থেকে আপনাকে কিছু পড়তে হবে। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো ইউজ করা হয়, এই ড্রাগগুলো কিভাবে কাজ করে, যেমন সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এটা কিভাবে কাজ করে আপনি জাস্ট একটু এটা একটু জেনে নিবেন। এখানে একটা লাইন দেওয়া আছে, জাস্ট নাইস টু নো যদি জানতে চান। আমাদের এখান থেকে তেমন কিছু দরকার নাই। আচ্ছা, এই জায়গাটা একটু দেখি যে রেনাল ট্রান্সপ্লান্ট অপারেটিভ টেকনিক। যদিও অপারেটিভ টেকনিক আপনার দরকার, আমরা একটু দেখি যে আসলে কার সাথে কার অ্যানাস্টোমোসিস করা হয়। দ্য ট্রান্সপ্লান্ট রেনাল ভেন ইজ অ্যানাস্টোমোসিস ইনসাইড অফ দ্য এক্সটার্নাল অর কমন আইলিয়াক ভেন। তার মানে ট্রান্সপ্লান্টের যে রেনাল ভেনটা আছে সেটা এক্সটার্নাল আইলিয়াক ভেনের সাথে অথবা কমন আইলিয়াক ভেনের সাথে অ্যানাস্টোমোসিস করা হয়। দ্য রেনাল আর্টারি ইজ অ্যানাস্টোমোসড আইদার
end to side of the external or common iliac artery। তার মানে আমাদের রেনাল আর্টারিটা এক্সটার্নাল অথবা কমন আইলিয়াকের সাথে অ্যানালিসিস করা হয়। দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইজ ইউজড মোর কমনলি ফর লাইভ ডোনার কিডনি বিকজ অফ দ্য ল্যাক অফ অ্যাওরটিক প্যাচ। ঠিক আছে, এই কথাটা আপনি একটু জেনে নিতে পারেন কার সাথে। এটা ট্রান্সপ্লান্টেড কিডনি একটু দেখে নিতে পারেন। আমাদের বেসিক্যালি ট্রান্সপ্লান্ট নিয়ে আর তেমন কিছু দেখার দরকার নাই। আর একটা বক্স আমি আপনাকে একটু পড়ার জন্য রিকোয়েস্ট করব। এই বক্সে আপনারা চলে আসতে পারেন। 9.3 নাম্বার যে বক্সটা আছে, যে কমন ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন এবং তাদের মেকানিজম অফ অ্যাকশন, এটা ভালো করে পড়ে ফেলতে হবে। কোশ্চেন গুলো যদি এই ট্রান্সপ্লান্ট রিলেটেড ইমিউনোসাপ্রেসিভ থেরাপির জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয় তারা কিভাবে কাজ করে, এটা আপনি একটু দেখে নেবেন। সো দ্যাট এন্ডস দ্য পোর্শন অফ ট্রান্সপ্লান্ট। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে ট্রান্সপ্লান্ট নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। ট্রান্সপ্লান্ট নিয়ে বললে আসলে অনেক কিছু বলা আছে। ট্রান্সপ্লান্ট এটা একটা, আমাদের বিএসএম যখন আপনি পোস্ট গ্রাজুয়েশন করবেন বা আমরা যখন কোর্সে থাকি, আপনারা হয়তো জানেন কি আমি জানি না, যে ট্রান্সপ্লান্ট সম্পর্কে ট্রান্সপ্লান্ট ইউনিট আপনাকে 6 মাস রাখানো হবে আপনি যখন ট্রান্সপ্লান্টটা শিখেন। সো বুঝতে পারছেন ট্রান্সপ্লান্ট নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু আপনার মেইন এইমটা হলো আপনাকে পাস করতে হবে। আর পাস করতে হলে আপনাকে স্ট্র্যাটেজি অনুযায়ী আগাইতে হবে। এই নতুন বইটা অনেক ট্রান্সপ্লান্ট অনেকগুলো চ্যাপ্টার অ্যাড করে দেওয়া হয়েছে, এগুলো আপাতত দেখার দরকার নেই। আপনারা কনভেনশনাল হইতে আমরা যতটুকু বলি সেগুলো দেখার চেষ্টা করেন। মেইনলি ট্রান্সপ্লান্টের আপনি ইমিউনোলজিটা পড়বেন এবং জাস্ট যে কয়েকটা কথা বলছে, আর মোস্টলি আপনাকে পড়তে হবে আমাদের গ্রাফ রিজেকশন নিয়ে 27th এডিশনে সুন্দর করে লেখা আছে, একটু পড়লে আপনি হয়ে যাবেন। সো আমার কাছে মনে হয় ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের এতটুকুই। সো দ্যাটস এন্ডস আওয়ার ক্লাস টুডে। আমরা বলছি যে আসলে মোটামুটি 2টা বা 3টা কোশ্চেন ম্যাক্সিমাম হয়, 2টা কোশ্চেন ইউজুয়ালি হয়ে যায়। সো যতগুলি কোশ্চেনই হোক না কেন আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম অ্যামাউন্ট, বইটা যেহেতু অনেকটা পোর্শন চেঞ্জ করছে, যে পোর্শনগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে ফেলছে, আবার অনেক নতুন জিনিস তারা অ্যাড করছে। আমরা চেষ্টা করছি ওভারঅল যেন অ্যাটলিস্ট আপনাকে মিনিমাম পড়ে ম্যাক্সিমামটা কভার করা যায়। যতটুকু আমরা বলছি, যেগুলোতে বেশি বেশি এমফাসিস দেওয়ার চেষ্টা করছি, যেভাবে বলার চেষ্টা করছি সেইভাবে আপনি পড়বেন। আই হোপ এর বাইরে থেকে কোশ্চেন আনকমন পড়বে না। এর আগেও কারো আনকমন পড়ে না, আপনাদের ইনশাল্লাহ আনকমন পড়বে না। একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।